এদিকে উপজেলা নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না বলে আশঙ্কা জানিয়েছে বিএনপি। দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ লিখিতভাবে আশঙ্কার কথা প্রধান নির্বাচন কমিশনারকে জানান। রিজভী অভিযোগ করেন, উপজেলা নির্বাচন ঘিরে বিএনপি সমর্থিত কর্মীদের উপর সরকার দলীয়রা হয়রানি ও নির্যাতন চালালেও নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিচ্ছে না। রিজভী বলেন, উপজেলা নির্বাচন যদি ৫ জানুয়ারি প্রহসনের নির্বাচনে পরিণত করার চেষ্টা করা হয় তবে জনগণ তা মানবে না। কেন্দ্র করে বিভিন্ন জায়গায় বিএনপি সমর্থিত যে সমস্ত প্রার্থীরা আছে তাদের বাড়ি ঘর লুট করা হচ্ছে, আক্রমণ হচ্ছে, বাড়ির যে পরিবারের বিশেষ করে নারী শিশুদের উপরে নির্যাতন করা হচ্ছে। এই ব্যাপারে আমরা নির্বাচন কমিশনের ভূমিকা দেখেছি নির্বিকার এবং নির্লিপ্ত। একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের যে দায়িত্ব নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশন সেই দায়িত্বটি যথাযথভাবে পালন করে। দুপুরে রাজধানী রিপোর্টার্স ইউনিটির সাগররুনি মিলনায়তনে বদরুল আলম স্মৃতি পুরস্কার বিতরণীতে হানিফ বলেন, বিএনপি নেতারা যদি আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে জড়িত থাকেন তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই সমস্ত ভিডিও বার্তা নিয়ে আজকে মায়াকান্না করছেন। এখন তারা চেষ্টা করছেন যে এই সরকারের বিরুদ্ধে নানান ঘটনা কথা বলে মানুষের দৃষ্টিকে অন্যদিকে ঘোরানোর জন্য শীর্ষ পর্যায়ের নেতারা রাষ্ট্র ক্ষমতায় থাকা অবস্থায় এই দেশে জঙ্গিবাদের মদত দিয়েছিলেন। আজকে প্রমাণিত এই আল কায়দার সহযোগিতা জিহাদের সঙ্গে আপনাদের সম্পর্ক আছে। অতএব আপনারা এই জঙ্গিবাদের সঙ্গে আপনাদের সম্পর্ক অস্বীকার করে পাওয়ার পর কোনো সুযোগ নেই। আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলনে হাসান মাহমুদ বলেন, ক্ষমতায় আসতে না পেরে বিএনপি আন্তর্জাতিক গোষ্ঠীর সঙ্গে যুক্ত হয়ে সন্ত্রাসী দল হিসেবে পরিণত হয়েছে। উপনির্বাচন বৈধতা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, যে কোনো নির্বাচনের আগে বিএনপি একই রকমের অভিযোগ তোলে। আপনারা জানেন যে সিটি কর্পোরেশন নির্বাচনের আগে এমনকি নির্বাচনের দিন সকালবেলাও তারা নির্বাচন সুষ্ঠু হবে কিনা, স্বচ্ছ হচ্ছে কিনা সে নিয়ে প্রশ্ন তুলেছেন। বিএনপির যে কোনো নেতার বিরুদ্ধেও যদি স্পেসিফিক এবং জঙ্গি সংশ্লিষ্টতা তাদের অনেকের সাথে আছে, সেটি যখনই পাওয়া যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতিমধ্যে অনেকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিকে দুপুরে আল কায়দার হুমকির প্রতিবাদে যুবলীগ উত্তর কাউরান বাজারে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত কাতারের নতুন রাষ্ট্রদূত আব্দুল্লাহ আব্দুল আজিজ এম আল মানা সৌজন্য দেখা করেছেন। প্রধানমন্ত্রী এ সময় রাষ্ট্রদূতকে বাংলাদেশের দায়িত্ব পালনের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। কাতারে বাংলাদেশি শ্রমিকরা সুনামের সঙ্গে কাজ করছে জানিয়ে ভবিষ্যতে বাংলাদেশ থেকে আরও শ্রমিক নেয়ার পরিকল্পনা তার সরকারের আছে বলে রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীকে অবহিত করেন। অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে অবকাঠামোগত উন্নয়নে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানালেন। রাষ্ট্রদূত এ ব্যাপারে তাকে আশ্বস্ত করেন। বইমেলার শিশু কর্নারে বেড়েছে শিশুদের পদচারণা। বড়দের পাশাপাশি পাল্লা দিয়ে পছন্দের বই কিনছেন তারাও। ছড়া আর কবিতার বইয়ের দিকেই বেশি ঝোঁক তাদের। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে, আর বিক্রি ভালো হয় লেখক, প্রকাশক ও বিক্রেতারাও খুশি। বইপ্রেমীদের জন্য আজও মেলায় অনেকগুলো নতুন বই এসেছে, আর মোড়ক উন্মোচন করা হয়েছে ২৭টি বইয়ের। ফুটপাত হকার ও চাঁদাবাজি ওতপ্রোতভাবে জড়িত, যেন একে অন্যের সহোদর ভাই। পথচারী ও যানবাহন চলাচলের জন্য তৈরি করা রাস্তায় কিছু অসৎ লোক তাদের পকেট ভারী করতে টিকিয়ে রেখেছে এই কোটি টাকার চাঁদা বাণিজ্য। এতে অভাবের তাড়নায় জীবন সংগ্রামী হকারদের দুমুঠো অন্ন জোগাড় হলেও সৃষ্টি হচ্ছে জাতীয় সমস্যা ও জনভোগান্তির। রাস্তা ক্লিয়ার চাই আমরা, হকাররা দল করে রাখছে, এটা আমরা চাই না। তবে অসহায় হকারদের চাহিদাকে সম্বল করে একটি অসাধু চক্র হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। এই বিষয়টা অবশ্য সবার ক্ষেত্রে খারাপ লাগে, আমারও খারাপ লাগে। তা যেমন সরকারি জায়গাতে আমরা টাকা দিয়ে বসতেছি, কিন্তু আসলে এটা সবাই দিচ্ছে। এখানে অনেক অনেক কর্মীরা আছে যারা সবাই খায়, নাম উল্লেখ করা যাবে না প্লিজ। মিডিয়া কর্মীরা এলে উচ্ছেদের আতঙ্কে বিষয়টি ভালোভাবে নেন না হকার ও ব্যবসায়ীরা। এখন একটা প্রতিবেদন নেবেন, দেখা যাবে যে আবার কালকে আবার এটা সাব হয়ে গেছে, কিন্তু এদের পেটে লাথি মারা হবে। এসব হকারদের সামনে রেখে নিজেদের স্বার্থ হাসিল করে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী, জানালেন স্থানীয় এই ব্যবসায়ী। ফুটপাত উঠাতে যাবেন, এক সময় বলবো গরিব মানুষ পেটে লাথি দেয় সরকার, ওখানে একটা সেফ। এটা একটা জয়েন্ট ভেঞ্চার কোম্পানি। ফুটপাতগুলো অসৎ পুলিশ কর্মকর্তা, কর্মচারী, রাজনীতি দলের লোকজনগুলা, সরকারি দল, হক বিরোধী দল, সকলে এর সাথে জড়িত। সন্ত্রাসী চাঁদাবাজদের কোনো দল নেই, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানালেন হকার্স ফেডারেশনের সভাপতি। চাঁদাবাজদের কোনো দল নেই, সন্ত্রাসীদের কোনো দল নেই, তারা দল করেই চাঁদা তোলার জন্য। আজকে রাস্তায় যে হকাররা বসছে, কারা বসাচ্ছেন? ওই চাঁদাবাজরাই
একটা দোকান বসলেই 50 টাকা পায়। তবে সিটি কর্পোরেশনের কেউ অবৈধ বাণিজ্যের সঙ্গে জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন সংস্থাটির প্রধান নির্বাহী। কারা দখল করছে, কাদের প্রশ্রয়ে এগুলি হচ্ছে, এগুলো আপনারা জানেন, আমার মুখ থেকে না বলানো ভালো। সেখানে আমি দায়িত্ব নিয়ে বলছি যে আমি আমার সিটি কর্পোরেশনের কোনো লোক যদি এর সাথে সম্পৃক্ত থাকে, সে ধরনের কোনো সুস্পষ্ট প্রমাণ পায়, আমি তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। সত্যিকারের হকারদের পুনর্বাসনের পাশাপাশি চাঁদাবাজি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে, এটাই সবার প্রত্যাশা। দলমত নির্বিশেষে রাজনীতির ঊর্ধ্বে থেকে সড়ক মহাসড়ক যানজট মুক্ত এবং শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সবার প্রতি আহ্বান জানালেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে গাজীপুরের টঙ্গীর চেরাগালী মার্কেট এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। এ সময় গাজীপুর সিটি মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মান্নানের সঙ্গে মোবাইলে কথা বলেন যোগাযোগ মন্ত্রী। পরে তিনি গাজীপুরের চান্দনা চৌরাস্তার সড়ক পরিদর্শন করেন। শহরটা সুন্দর রাখার দায়িত্ব আপনারও আছে, আমারও আছে, সরকারও আছে। রাস্তাটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, ড্রেনগুলা পরিষ্কার করতে হবে। এ ব্যাপারে কোনো দল নেই। এই কাজটা রাজনীতি আমাদের ভিন্ন, কিন্তু জনগণের কাজটা আমরা একসঙ্গে করি। নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার নির্বাচন আগামী 27 ফেব্রুয়ারি। নির্বাচন ঘিরে পুরো উপজেলা এখন উৎসবের নগরী। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে নির্বাচনের প্রচার। উন্নয়নের নানা অঙ্গীকার নিয়ে ভোটারদের দুয়ারে যাচ্ছেন আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত প্রার্থীরা। স্বতন্ত্র প্রার্থীরাও গণসংযোগে পিছিয়ে নেই। দুইজন এমপির সমন্বয়ে আমি আশা করব যে নির্বাচিত আল্লাহ যদি করে, যে সমস্ত অসমাপ্ত কাজগুলো আছে সেই অসমাপ্ত কাজগুলো আমি এবার ইনশাআল্লাহ শেষ করতে পারবো। সন্ত্রাস, মাদক এবং আইন শৃঙ্খলা বিরোধী যেসব কাজকর্ম আছে সেগুলা প্রতিরোধ করার চেষ্টা করব। সুষ্ঠু নির্বাচন ইনশাল্লাহ আমি আশাবাদী আমি জিতবো। সোনাইমুড়ি উপজেলাকে একটা মডেল উপজেলা হিসাবে আমি পরিণত করব। দলের জন্য কাজ করব, সহপাঠী আমার সোনাইমুড়ি উপজেলাবাসীর জন্য কাজ করবেন। চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি ভাইস চেয়ারম্যান প্রার্থীরাও গণসংযোগে ব্যস্ত। ভোটারদের মন পেতে তারাও দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। 100% নিশ্চিত যে আমি জয়ী হব। জীবন আমার নীতি এবং আদর্শ দিয়ে আমাদের পাশে থাকবো। তবে সাধারণ ভোটাররা বললেন, এলাকার রাস্তাঘাট, শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রের উন্নয়নে কাজ করবেন এমন প্রার্থীকে বেছে নেবেন তারা। যারা উন্নয়নের কাজ করবে, দেশের কাজ করবে, তাদেরকে ভোট দেবো। সবের দিকে খেয়াল রাখবে, তাদেরকে ইনশাল্লাহ আমরা ভোট দেবো। 10টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে সোনাইমুড়ি উপজেলায় এবার মোট ভোটার 2,02,000। নির্বাচনে চেয়ারম্যান পদে 7 জন, সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন 8 জন। চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচন ও স্থানীয় সরকার সংস্কার প্রসঙ্গে এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক সুজন। অনুষ্ঠানে বক্তারা অভিযোগ করেন, নির্বাচন কমিশনের জরাজীর্ণ পুরনো আইনের কারণে পাল্লা দিয়ে আচরণবিধি লঙ্ঘন করছেন প্রার্থী এবং সমর্থন দেয় রাজনৈতিক দলগুলো। আইন সংশোধন না করে তাড়াহুড়া করে নির্বাচন দেয় সরকার ও নির্বাচন কমিশনেরও সমালোচনা করেন তারা। রাজনৈতিকভাবে স্থানীয় সরকার পরিচালনা করা যথাযথ ফল দেবে কিনা এই জিনিসটা একটু বিচার বিশ্লেষণ করে দেখা দরকার। স্থানীয় সরকার নির্বাচনটা হওয়া উচিত স্থানীয় ইস্যুর ভিত্তিতে এবং রাজনৈতিক দলের ভিত্তিতে নির্বাচনটা হওয়া উচিত না। এতে করতে গিয়ে জনগণ অধিকতর সুফল পাবে। কোন চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়নি, তার মানে 153 জন, 50%-এর বেশি যেখানে এই ব্যবস্থা করেছে এইখানে এটা ঘটছে না। এইখানে যদি সুষ্ঠুভাবে নির্বাচনটা করা যায়, হয়, আমি এখনো সন্দেহ আছে, হয় তাহলে দিস মে বি এ টার্নিং পয়েন্ট। আচরণবিধি লঙ্ঘন হচ্ছে প্রতিনিয়ত, তা নিয়ে তাদের কোনো রকমের সরব উপস্থিতি বা কোনো অ্যাকশন নেই। যেমন আচরণবিধির লঙ্ঘনের কারণ ঘটনাগুলো কিরকম, মন্ত্রী এমপিরা তারা উইথ অল প্রটোকলস ওসি ইউএনও সবাইকে নিয়ে অবস্থান করছেন, বিচরণ করছেন। উপজেলা নির্দলীয় নির্বাচন হলেও বড় দলের আচরণবিধি লঙ্ঘনের উৎসবে মেতে উঠেছে বলে মন্তব্য করেন বক্তারা। এই নির্বাচনে প্রভাব না খাটাতে সরকারি দলের প্রতি আহ্বান জানান তারা। যদি দলভিত্তিক করতে হয় তাহলে সেই রকম প্রস্তুতি নিয়ে করা হোক, আর যদি না দলভিত্তিক না করতে হয় তাহলে সেইভাবে চলুক। রাজনৈতিক দলগুলো দুর্ভাগ্য। আর আরেকটা হলো যে এই যে জোর করে বসিয়ে দেওয়া হচ্ছে, বসিয়ে দেওয়া মানে কি, যে নির্বাচনকে প্রভাবিত করছে, কিন্তু নির্বাচনী আচরণবিধি অনুযায়ী কেউ নির্বাচনকে প্রভাবিত করলে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হয়। তো রাজনৈতিক দলগুলো আইন অমান্য করছে, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে, কিন্তু নির্বাচন কমিশন এই ব্যাপারে নির্বিকার। যেই দল দেশ শাসন করছেন, যেই দল দেশ শাসন করার জন্য চাচ্ছেন, তারা দুই দলই তো আইন ভঙ্গ করছেন। তারা কেন কোনো প্রার্থীকে জোর করে বসিয়ে দিচ্ছেন, কোনো প্রার্থীকে নমিনেশন দিয়ে বলছে এটা আমার প্রার্থী, এটা তো নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন।
এখন যখন কাউকে বহিষ্কার করা হয় তখন কোন নির্বাচন কমিশন হস্তক্ষেপ করছে না কেন? কারণ এইসব দল তো নির্বাচন কমিশন নিবন্ধিত। নির্বাচন নির্বিঘ্ন করতে নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান এই বিশিষ্ট নাগরিকরা। কমিশন সিস্টেম ছিল দেশে, চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচন ও স্থানীয় সরকার সংস্কার প্রসঙ্গে এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক সুজন। অনুষ্ঠানে বক্তারা অভিযোগ করে নির্বাচন কমিশনের জরাজীর্ণ পুরনো আইনের কারণে পাল্লা দিয়ে আচরণবিধি লঙ্ঘন করছেন প্রার্থী এবং সমর্থন দেয় রাজনৈতিক দলগুলো। আইন সংশোধন না করে তাড়াহুড়া করে নির্বাচন দেয় সরকার ও নির্বাচন কমিশনেরও সমালোচনা করেন তারা। রাজনৈতিকভাবে স্থানীয় সরকার পরিচালনা করা যথাযথ সুফল দেবে কিনা এই জিনিসটা একটু বিচার বিশ্লেষণ করে দেখা দরকার। স্থানীয় সরকার নির্বাচনটা হওয়া উচিত স্থানীয় ইস্যুর ভিত্তিতে এবং রাজনৈতিক দলের ভিত্তিতে নির্বাচনটা হওয়া উচিত না। এতে করতে গিয়ে জনগণ অধিকতর সুফল পাবে। কোন চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়নি, তার মানে 153 জন 50%-এর বেশি যেখানে এই ব্যবস্থা করতে এইখানে এটা ঘটছে না। এইখানে যদি সুষ্ঠুভাবে নির্বাচনটা করা যায় হয়, আমি এখনো সন্দেহ আছে হয়, তাহলে দিস মে বি এ টার্নিং পয়েন্ট। আচরণবিধি লঙ্ঘন হচ্ছে প্রতিনিয়ত, তা নিয়ে তাদের কোনো রকমের সরব উপস্থিতি বা কোনো অ্যাকশন নেই। যেমন আচরণবিধির লঙ্ঘনের কারণ ঘটনাগুলো কিরকম, মন্ত্রী এমপিরা তারা উইথ অল প্রটোকলস ওসি ইউএনও সবাইকে নিয়ে অবস্থান করছেন, বিচরণ করছেন। উপজেলা নির্দলীয় নির্বাচন হলেও বড় দলের আচরণবিধি লঙ্ঘনের উৎসবে মেতে উঠেছে বলে মন্তব্য করেন বক্তারা। এই নির্বাচনে প্রভাব না খাটাতে সরকারি দলের প্রতি আহ্বান জানান তারা। যদি দলভিত্তিক করতে হয় তাহলে সেই রকম প্রস্তুতি নিয়ে করা হোক, আর যদি দলভিত্তিক না করতে হয় তাহলে সেইভাবে চলুক। রাজনৈতিক দলগুলো দুর্ভাগ্য। আর আরেকটা হলো যে এই যে জোর করে বসিয়ে দেওয়া হচ্ছে, বসিয়ে দেওয়া মানে কি, যে নির্বাচনকে প্রভাবিত করছে। কিন্তু নির্বাচনী আচরণবিধি অনুযায়ী কেউ নির্বাচনকে প্রভাবিত করলে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হয়। তো রাজনৈতিক দলগুলো আইন অমান্য করছে, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে, কিন্তু নির্বাচন কমিশন এই ব্যাপারে নির্বিকার। যেই দল দেশ শাসন করছেন, যেই দল দেশ শাসন করার জন্য চাচ্ছেন, তারা দুই দলই তো আইন ভঙ্গ করছেন। তারা কেন কোনো প্রার্থীকে জোর করে বসিয়ে দিচ্ছেন, কোনো প্রার্থীকে নমিনেশন দিয়ে বলছে এটা আমার প্রার্থী? এটা তো নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। এখন যখন কাউকে বহিষ্কার করা হয় তখন কোন নির্বাচন কমিশন হস্তক্ষেপ করছে না কেন? কারণ এইসব দল তো নির্বাচন কমিশন নিবন্ধিত। নির্বাচন নির্বিঘ্ন করতে নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান এই বিশিষ্ট নাগরিকরা। কমিশন সিস্টেম ছিল দেশে। ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী হত্যা মামলায় দোষী সাব্যস্ত 3 আসামির মৃত্যুদণ্ডের সাজা বাতিল করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন সুপ্রিম কোর্ট। আসামিরা হলেন সান্থান মুরুগান ও পেরা রিভালন। এছাড়া যাবজ্জীবন কারাদণ্ড মওকুফ করে তাদের মুক্তির বিষয়টি তামিলনাড়ু সরকারের উপর ছেড়ে দিয়েছেন আদালত। সকালে প্রধান বিচারপতি পি সাথাসিভামের নেতৃত্বে সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ এ রায় দেন। রাষ্ট্রপতির কাছে আসামিদের করা ক্ষমা ভিক্ষার আবেদন 11 বছর ঝুলে থাকার পর 2012 সালে মৃত্যুদণ্ডের পরিবর্তে আসামিরা আজীবন কারাবাসের আবেদন করলে এ রায় দেয়া হয়। 1991 সালে তামিলনাড়ুর শ্রী পেরুবুদুরে এক নির্বাচনী প্রচারণায় আত্মঘাতী বোমায় ছিন্ন ভিন্ন হন সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পুত্র। মামলায় ওই 3 জনকে দোষী করে 98 সালে ফাঁসির সাজা দেয় আদালত। আপিলেও একই রায় বহাল থাকলে 2000 সালে রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষার আবেদন করে আসামি পক্ষ। এ রায়ের বিরুদ্ধে অসন্তোষ জানিয়েছে কেন্দ্রীয় সরকার। আল কায়দা প্রধান আয়মান আল জাওয়াহিরির বিতর্কিত অডিওর হুমকি দেশের অভ্যন্তরে ইন্টারনেটে ছড়ানোর অভিযোগে রাসেল বিন সাত্তার নামে এক যুবককে আটক করেছে র্যাব। ভোরে টাঙ্গাইলের মাঝিপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। তার কাছ থেকে 3টি মোবাইল সেট, 2টি ল্যাপটপ ও বেশ কিছু জিহাদি বই উদ্ধার করা হয়েছে। তবে মূল বার্তাটি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ইন্টারনেটে ছাড়া হয়েছে বলে ধারণা করছে বিটিআরসি। প্রকাশিত করা হয়েছিল বালাকোট মিডিয়ার পক্ষ থেকে এবং প্রকাশের পরপরই একই দিনে রাসেল বিন সাত্তারের ইমেইলে এটা মেইল করে পাঠিয়ে দেওয়া হয় এবং পরবর্তীতে যদিও এটা প্রকাশ করা হয়েছিল 30 নভেম্বর 2013, কিন্তু এটা আলোচিত হওয়া শুরু হয়েছে এটা ব্যাপকভাবে প্রচারণার পরই, এবং এই প্রচারণাটার মূলে রাসেল বিন সাত্তার। বালাকোট মিডিয়ার যেটা দাওয়া ইল্লাল্লাহ, এই সাইটটা বালাকোট মিডিয়ার পাকিস্তান ভিত্তিক একটা সংস্থা, কিন্তু পরবর্তীতে যেটা জিহাদোলজিতে এসেছিল, এই জিহাদোলজি সাইটটা আমেরিকান। মূলত অতভাবে যাচাই করে তারপর দেওয়ার ইউপেনে, তো ওখানে আমি লিঙ্ক দিয়ে দিছি এবং আমার মাধ্যমে এই ভিডিওগুলা এটার একটু প্রচার হয়েছে, এটা আমি স্বীকার করি। নিউজিল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে ট্রিপল সেঞ্চুরি ও টেস্ট ইতিহাসে দ্বিতীয় ইনিংসে তৃতীয় ট্রিপল সেঞ্চুরি করে ভারতের বিপক্ষে দলকে অবিশ্বাস্য ড্র এনে দিলেন ব্র্যান্ডন ম্যাককালাম। দ্বিতীয় টেস্টে পঞ্চম দিন স্বাগতিকদের 8 উইকেটে 680 রানে জবাবে সফরকারীরা সংগ্রহ করে 3 উইকেটে 166 রান। প্রথম ইনিংসে ভারতের 438 রানে জবাবে দ্বিতীয় ইনিংসে এক পর্যায়ে কিউইরা হারায় 94 রানে 5 উইকেট। তবে ষষ্ঠ উইকেটে ওয়াটিংলং এর সঙ্গে বিশ্ব রেকর্ড 352 রানের জুটি আর সপ্তম উইকেটে নিশামের সঙ্গে 179 রানের জুটি করে দলকে উল্টো লিড এনে দেন ম্যাককালাম।
আগের দিন 281 রানের অপরাজিত থাকা কিউই অধিনায়ক তুলে নেন ট্রিপল সেঞ্চুরি। আর 8 নম্বরে নেমে অভিষেক টেস্টে সেঞ্চুরি হাঁকিয়েছেন নিশাম। জবাবে কোহলির সেঞ্চুরিতে ম্যাচ ড্র হয়। সফরে কোনো জয় না নিয়ে দেশে ফিরছে ধোনির দল। আসছে 20 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উদ্বোধন হতে যাচ্ছে নবম আন্তর্জাতিক প্লাস্টিক মেলা 2014। মেলার খুঁটিনাটি নানা দিক জানাতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশন BPGMEA। এতে অ্যাসোসিয়েশনের সভাপতি মেলার উদ্দেশ্য ব্যাখ্যা করে বলেন, দেশের প্লাস্টিক শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার পাশাপাশি দেশীয় ব্যবসায়ীদের প্লাস্টিকের উন্নত প্রযুক্তি সম্পর্কে ধারণা দেবে এই মেলা। সারা পৃথিবীতে কি ধরনের নতুন নতুন টেকনোলজি আসছেন, কি ধরনের প্রোডাক্ট আসছেন, এগুলি একই ছাদের নিচে তারা এটা দেখা সম্ভব হয়। আমরা আমাদের পণ্যগুলি আমাদের বায়ারদের সামনে তুলে ধরতে পারি। আমরা কিন্তু যদি ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রিকে ধরেন তাহলে কিন্তু আমরা 3-4 অলরেডি আছি। যুক্তরাষ্ট্রের জিএসপি সুবিধা বন্ধের ঘোষণা গার্মেন্টস শিল্পের সঙ্গে সম্ভাবনাময় প্লাস্টিক শিল্পেও প্রভাব ফেলেছে অভিযোগ করে আলাদা শিল্পনগরী প্রতিষ্ঠার পাশাপাশি এ শিল্পে কারিগরি সহযোগিতা ও আর্থিক প্রণোদনা জরুরি বলে জানান তিনি। অনেকেই জানান না গার্মেন্টস ইন্ডাস্ট্রি হয়তো জিএসপির আওতাভুক্ত। আসলে গার্মেন্টস ইন্ডাস্ট্রি জিএসপির আওতাভুক্ত না। প্লাস্টিক ইন্ডাস্ট্রি, সিরামিক ইন্ডাস্ট্রি, লেদার ইন্ডাস্ট্রি জিএসপিতে এফেক্টেড। আরেকজনের দোষে আমি কেন সাফারার হব? আমাদের শিল্পনগরীটা খুবই দরকার। এই শিল্পনগরী যদি হয় ওখানে কিন্তু কমপ্লেক্স ইন্ডাস্ট্রি হলে এক্সপোর্ট তো হবেই, কারণ দেয় যে মার্কেট, পটেনশিয়াল মার্কেট আছে এবং পটেনশিয়াল বায়াররা বাংলাদেশেই আছে। প্রায় 20টি দেশের অংশগ্রহণে 3 দিন ব্যাপী মেলায় বিপুল ক্রেতা বিক্রেতার উপস্থিতি সহ আর্থিক সাফল্য আশা করছেন আয়োজকরা। আমরা প্লাস্টিক ফেয়ার করেছিলাম। নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের গড়ি গ্রামের সৌদি প্রবাসী জসিমউদ্দিনের স্ত্রী রুবি আক্তার গেল মাস 2 আগে একটি নতুন বাড়ি তৈরি করছিলেন। এ সময় আলাউদ্দিনের নেতৃত্বে একটি সন্ত্রাসী গ্রুপ তার কাছে 50,000 টাকা চাঁদা দাবি করে বলে অভিযোগ করেন তিনি। চাঁদা না পেয়ে গেল 20 ডিসেম্বর বাড়িতে হামলা ও ভাঙচুর চালায় সন্ত্রাসীরা। মারধর করে নগদ টাকাও লুটে নেয় তারা। আমার বাইরে এত গায়ান গাইছে আর বলার মতো নয়। আমার যেদিকে পাবে এদিকে একবারে মেরে ফেলবে। এখন আমি ভাই কি করি? ঘটনার পরদিনই রবি আক্তার বাদী হয়ে 14 জনের বিরুদ্ধে নবীনগর থানায় মামলা করেন। মামলায় সাক্ষী দেয় গেল 1 ফেব্রুয়ারি 5 জনকে পিটিয়ে গুরুতর আহত করারও অভিযোগ পাওয়া গেছে আলাউদ্দিনের সন্ত্রাসী গ্রুপের বিরুদ্ধে। বাড়ি যেতে পারি না, এরপরে আমার ভাই বাতি ধরে মাইরা শেষ করে রাখছে। কুবাই টুবাই তোরা সাক্ষী দিলি করে, তোরা সাক্ষী না দিতে আজকে তো তাই কেস করতে হলো নইলে। এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা বললেন, আসামিরা পলাতক থাকায় তাদের ধরা সম্ভব হচ্ছে না। ভাঙচুরের ঘটনাটি সঠিক। যাতায়াতের রাস্তা বিপর্যস্ত বিদায় শিবপুর পুলিশ ক্যাম্পের সহায়তায় গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। অবশ্যই আমরা শীঘ্রই আসামিদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসবো। আসামিদের গ্রেপ্তার ও বিচার হলে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবেন হয়রানির শিকার পরিবারটি, এমন প্রত্যাশা তাদের। অর্থনীতির স্বার্থে গার্মেন্টস শিল্পের সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। সকালে বিজিএমইএ এর ভবনে গার্মেন্টস মালিকদের সঙ্গে মতবিনিময় সভায় এই আশ্বাস দেন তিনি। এ সময় পোশাক কারখানার মান উন্নয়নের সব যন্ত্রপাতি আমদানি শুল্কমুক্ত করার দাবি জানান বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম। সরকারের সহায়তা পেলে 2021 সালের মধ্যে এই খাত থেকে $50 বিলিয়ন আয় করা সম্ভব বলেও জানান বিজিএমইএ এর সভাপতি। ফায়ার সেফটি, বিল্ডিং সেফটি, ইলেকট্রিক্যাল সেফটি, গ্রিন কনসেপ্ট ফ্যাক্টরি করার জন্য যা কিছু লাগে সবকিছু যেন বাজেটের আওতায় ঢুকাই দিয়ে সবগুলো কেন শুল্ক মুক্ত করে দেওয়া হয়। এগুলোর জন্য আমরা কোনো এক্সট্রা শুল্ক দিতে পারবো না। এমনিগুলো আমাদের জন্য বার্ডেন। যেখানে 45 লক্ষ শ্রমিক কাজ করে এবং যেখানে আমাদের বাংলাদেশের প্রায় 4 থেকে 5 কোটি লোক যেটার সাথে সম্পৃক্ত আছে, সুতরাং আমি মনে করি যে এই সেক্টরকে বাঁচিয়ে রাখা ছাড়া আমাদের তো কোনো উপায় নেই। তুমুল বিরোধিতা সত্ত্বেও কণ্ঠ ভোটে পাশ হল ভারতের বহুল আলোচিত তেলেঙ্গানা বিল। এর ফলে দেশটির অন্ধ্রপ্রদেশ রাজ্য 2 ভাগে বিভক্ত হল। বিল পাশের পর উচ্ছ্বাসে ফেটে পড়ে টিআরএস সমর্থকরা। এই বিলকে সমর্থন জানায় বিজেপি, বিপক্ষে ভোট দেয় সিপিএম সমাজবাদী পার্টি। বিলের প্রতিবাদে ওয়াকআউট করে জেডিইউ ও তৃণমূলের সংসদ সদস্যরা। স্পিকার মীরা কুমারের নির্দেশে ভোটাভুটির সময় লোকসভা টেলিভিশন সম্প্রচার বন্ধ রাখা হয়।
প্রথমবারের মতো স্প্যানিশ ক্লাব বার্সেলোনার প্রতিপক্ষ হয়ে মাঠে নামছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16 খেলায় রাত 1:45 সিটির মাঠ ইতিহাদ স্টেডিয়ামে মুখোমুখি হবে দল দুটো। ঘরোয়া লিগে দারুণ জয়ে চ্যাম্পিয়ন্স লিগের মোহরা ভালোভাবেই সেরে রেখেছে দুপক্ষ। চ্যাম্পিয়ন্স লিগে বরাবরের মতো এবারও ফেভারিটের তকমা বার্সেলোনার, তবে যথেষ্ট শক্তিশালী প্রতিপক্ষ ম্যান সিটি। মেসি, নেইমার সহ পুরো স্কোয়াড পাওয়ায় জয়ের ব্যাপারে আশাবাদী কোচ জেরার্ডো মার্টিনো। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16 ওঠা সিটি ম্যাচ ছাড়তে রাজি নয় সহজে। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে সর্বোচ্চ 28 গোল করেছে ম্যানুয়েল পেলেগ্রিনির শিষ্যরা। সব মিলিয়ে জমজমাট এক লড়াই দেখার প্রতীক্ষায় ফুটবল ভক্তরা। সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে দেখা করতে আসেন বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাই কমিশনার। এ সময় তারা দেশের অর্থনৈতিক পরিস্থিতি, দুদলের মধ্যে সংলাপ ও উপজেলা নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আইনমন্ত্রী বলেন, দেশের সবচেয়ে প্রত্যাশিত প্রকল্প পদ্মা সেতু নিয়ে কানাডার সঙ্গে বিভিন্নমুখী কার্যক্রম পরিচালিত হয়েছে, কিন্তু দুর্নীতির অভিযোগে এর কাজ বন্ধ হয়ে যায়। এবার কানাডায় এই প্রকল্পের দুর্নীতির বিচার কাজ শুরু হচ্ছে। আমাদের তদন্ত যে পথে হাঁটছে সেটা সঠিক। আপনাদের কাছে যদি দুদক এগুলি ডকুমেন্ট দিয়ে দেয়, আমি দুদককে অনুরোধ করেছি যে এইগুলি পাবলিক করে দেওয়ার জন্য, কিন্তু একটাই বাধা, সেটা হচ্ছে ক্যানাডিয়ান আদালতের যে নিষেধাজ্ঞাটা। আমার মনে হয় যে এপ্রিল মাসের 7 তারিখে তাদের ট্রায়াল শুরু হবে, সেই সময় হয়তো নিষেধাজ্ঞাটা উঠে যাবে। তখন এই পদ্মা সেতুর ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধায় আমি ওনাদেরকে বলবো যে এটা পাবলিক করে দিতে। আইনমন্ত্রী আরো বলেন, গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাবার জন্য সরকার আন্তরিকভাবে কাজ করছে। উপজেলা নির্বাচনের পর সংলাপের বিষয়টি সিদ্ধান্তে আসা যেতে পারে বলে জানান তিনি। আমার মনে হয় একটা সংলাপ করলে আমরা সকল রাজনৈতিক দলকেই এই ব্যাপারে আমরা উৎসাহিত করছি। আমরা যেহেতু সরকারে আছি, তারা মনে করেন যে সরকারের এখানে উদ্যোগ নিলে সরকারের মহত্বই প্রমাণ হবে। এই নির্বাচনটা শেষ হলেই আমার মনে হয় যে পরিস্থিতি সংলাপের অনুকূলে আসবে। মন্ত্রী বলেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সংঘটিত হোক তা সরকার চায় না, তবে এসব ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো মামলা হচ্ছে না বলে বিশেষ কোনো পদক্ষেপ নেওয়া যাচ্ছে না। এখন পর্যন্ত তারা কোনো পদক্ষেপ নেন। তৃণমূল পর্যায় থেকে গড়ে তোলা যাচ্ছে না বলেই ক্রীড়াঙ্গনে আমাদের খেলোয়াড়রা এখনো যথেষ্ট পিছিয়ে। সকালে সুলতানা কামাল ক্রীড়া কমপ্লেক্সে লুৎফুন্নেসা হক বকুল আন্তজেলা মহিলা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা 2014 এর উদ্বোধন করতে এসে এমনটি জানান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। 2 দিনের এই প্রতিযোগিতায় 32টি জেলা থেকে 160 জন প্রতিযোগী অংশ নিচ্ছেন। প্রতিযোগিতা শেষ হবে বুধবার বিকেল 3:30টায় সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে। আমাদের খেলাধুলায় যেটা আমরা পশ্চাৎপদতার প্রধান কারণ তৃণমূল থেকে নিয়ে আসা, সিলেক্ট করা, তাদের যথোপযুক্তভাবে গড়ে তোলা, সেটাতে আমরা একটু পেছনে আছি। সেই জন্য আমাদের বিশেষ করে যেগুলো বলে দলের পারফরমেন্স, ফুটবলের দল হোক, ক্রিকেটের দল হোক, অনেক খারাপ। ব্যক্তিগত পারফরমেন্স অনেক ভালো। কিশোরগঞ্জে সোনালী ব্যাংকে শীত কেটে চোরেরা টাকা নিয়ে গেলে চট্টগ্রামের 2 বন্ধুর মাথায় আসে লেজার নিয়ন্ত্রিত নিরাপত্তা ব্যবস্থা। এর আগের মাসগুলোতে রেলের ফিশ প্লেট তুলে দুর্ঘটনার পর তা ঠেকাতে রেল লাইনের নিরাপত্তা ব্যবস্থাও বানিয়েছে তারা। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রাতিষ্ঠানিক শিক্ষা আর সরকারি পৃষ্ঠপোষকতায় পারে এই ধরনের উদ্যমী তরুণদের এগিয়ে নিতে। প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই এরকম কিছু তরুণ আমি বলবো যে যারা এগুলো চিন্তা করছে, সেটা একটা পজিটিভ দিক ডেফিনেটলি, যে তারা চিন্তা করে অন্তত। এই জিনিসগুলি এখানে সে আমাদেরকে দেখাচ্ছে, সেগুলোর মধ্যে যথেষ্ট চিন্তার মধ্যে ত্রুটি আছে। এই সমস্ত তরুণরা যাদের মধ্যে একটা ইনকুইজিটিভিটি আছে, একটা ক্রিয়েটিভিটি আছে, তাদেরকে হয়তো সেই সমস্ত কোম্পানিগুলিও সাপোর্ট করতে পারে, তাদের এমপ্লয়ি হিসাবে নিয়োগ দিতে পারে। বিদেশে না গিয়ে দেশের জন্য কিছু করার ইচ্ছা থেকেই নতুন নতুন উদ্ভাবনের চিন্তার কথা জানালেন এই সাহসী আর উদ্যোগী তরুণরা। আমি এগুলো করতে চাইতেছি আপনার দেশের ভালোর জন্য, দেশের উন্নয়নের জন্য। যদি আমাকে সাহায্য সহযোগিতা করে, তাহলে আমি আমার কাজগুলো আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এইটা পরিবারের পক্ষ থেকে শেষ সাহায্য, এবং আমার অবস্থা হবে বাংলাদেশের ওই 8-10 জনের মতো যারা বাইরের দেশে গিয়ে কাজ করে ইনকাম করে খাচ্ছে। টেকনিক্যালের যে ছাত্ররা আপনার বাইরের দেশে যাচ্ছে, বাইরের দেশটা উন্নত হচ্ছে, ওকে সাহায্য সহযোগিতা করা হোক, যাতে ও ভবিষ্যতে দেশের জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস বানিয়ে দেওয়ার চেষ্টা করতে পারবে। সরকারি বা বেসরকারি খাতে এই ধরনের যুবকদের একত্রিত করতে পারলে দেশের ক্রমবর্ধমান ইলেকট্রনিক শিল্পকে প্রতিযোগিতায় চীনের কাছাকাছি নিয়ে যাওয়া সম্ভব বলে জানালেন বিশেষজ্ঞরা। তোমার সর্বপ্রথম অনুভব করতে পারে একটা চুম্বক।
জাতীয়তাবাদী তাঁতি দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বললেন, উপজেলা নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীদের বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। বিএনপির অনেক প্রার্থী তারা এই নির্বাচনে অংশ নিচ্ছেন। আমরা বহুবার বলেছি যে নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে এই দেশে সুষ্ঠু নির্বাচন পরিচালনার ক্ষেত্রে। জাতীয় নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখেছি তারা সম্পূর্ণভাবেই ব্যর্থ হয়েছে। এর মধ্যে সরকারের যে যৌথ অভিযান সেটাও সমানে চলছে, যার ফলে বিরোধী দলীয় নেতাকর্মীরা কেউ এই নির্বাচনে সুষ্ঠুভাবে অংশ নিতে পারছে না এবং এই নির্বাচনের কোনো সুষ্ঠু পরিবেশ এখন পর্যন্ত আমরা লক্ষ্য করিনি। সরকার বিরোধী দমন করতেই বিভিন্ন সময়ে কালো আইন পাশ করছে উল্লেখ করে দ্রুত বিচার আইনের মেয়াদ বাড়ানোর সমালোচনা করেন তিনি। তারা একদলীয় শাসনে বিশ্বাস করে বলেই আজকে তারা বিরোধী দলকে বিভিন্ন রকম দমন পীড়নের মধ্য দিয়ে তারা নির্মূল করতে চায় বলেই বিভিন্ন রকম আইন তৈরি করছে এবং সেই আইনগুলোর মধ্য দিয়ে তারা বিরোধী দলের স্বাভাবিক কার্যক্রমকে তারা বাধা দিচ্ছে। বঙ্গোপসাগরের গ্যাস ব্লকে যথাযথ পদ্ধতি মেনে তেল গ্যাস অনুসন্ধানের জন্য প্রতিবেশী রাষ্ট্রের সাথে চুক্তি করা হয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন ফখরুল। নিরপেক্ষ টেন্ডারের মধ্যে সাংবাদিক দম্পতি সাগর সার্ভার ও মেহেরুন রুনি হত্যা মামলার সর্বশেষ অবস্থা জানাতে তদন্ত কর্মকর্তাকে 5 মার্চ আদালতে হাজির করতে র্যাবের মহাপরিচালককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। দুপুরে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মামলার 3 আসামির জামিন আবেদনের শুনানিকালে এ আদেশ দেন। সাগরিনী হত্যার ঘটনায় রুনির ভাইয়ের দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো বকুল মিয়া, রফিকুল ইসলাম ও কামরুল হাসানের জামিন শুনানি হয় আজ। আল কায়দা সহ জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে সম্পর্ক অস্বীকার করে পার পাবে না বিএনপি, এমন মন্তব্য করে আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ বললেন, জড়িত থাকলে বিচারের আওতায় আনা হবে বিএনপি নেতাদের। দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগরণী মিলনায়তনে ঢাকা মেডিকেল কলেজ ইতিহাস সংরক্ষণ পরিষদের বদরুল আলম স্মৃতি পুরস্কার বিতরণীতে তিনি এসব কথা বলেন। এ সময় যতই হুমকি দেয়া হোক না কেন আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলোর স্থান বাংলার মাটিতে হবে না বলেও সাফ জানিয়ে দেন হানিফ। ফখরুল সাহেবরা এই সমস্ত ভিডিও বার্তা নিয়ে আজকে মায়াকান্না করছেন, তাদের নিজেদের সম্পৃক্ততার গোমর ফাঁসি আসছে। এখন তারা চেষ্টা করছেন যে সরকারের বিরুদ্ধে নানান ঘটনা কথা বলে মানুষের দৃষ্টিকে অন্যদিকে ঘোরানোর জন্য। শীর্ষ পর্যায়ে নেতারা রাষ্ট্র ক্ষমতায় থাকা অবস্থায় এই দেশে জঙ্গিবাদের মদত দিয়েছিলেন, আজকে প্রমাণিত। এই আল কায়দার সৌহার্দ্য জিহাদের সঙ্গে আপনাদের সম্পর্ক আছে, অতএব আপনারা এই জঙ্গিবাদের সঙ্গে আপনাদের সম্পর্ক অস্বীকার করে পাওয়ার পর কোন সুযোগ নেই। এই জঙ্গিবাদের বিচারের সঙ্গে সঙ্গে আমরা যদি এই বিএনপি সহ যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তাদেরকেও বিচার আমরা বাংলার মাটিতে করবো ইনশাআল্লাহ। নির্বাচনে সিলেটের 6টি উপজেলায় 359টি ভোট কেন্দ্রে ভোট দেবেন 7,86,726 জন ভোটার। নির্বিঘ্নে ভোট দিতে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে থাকছে সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও আনসার সদস্যরা। নির্বাচনকে ঘিরে সন্ত্রাসীদের গ্রেপ্তারে চলছে বিশেষ অভিযান। বিভাগীয় শহর রংপুরের মিঠাপুকুর ও তারাগঞ্জ উপজেলায় নির্বাচনের সকল প্রস্তুতি শেষ হয়েছে। 186টি ভোট কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জামাদি। সুষ্ঠুভাবে ভোট গ্রহণে মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ স্ট্রাইকিং ফোর্স। এছাড়া মাঠে থাকবে নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভিজিলেন্সি টিম। চট্টগ্রামের হাটহাজারী ও মিরসরাইয়ে 202টি ভোট কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সামগ্রী। এতে ভোট দেবেন 2,65,398 জন ভোটার। এদিকে খুলনার 2টি উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট নিতে নতুনভাবে সাজানো হয়েছে পুলিশ প্রশাসনকে। গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে নিরাপত্তা চৌকি। নাশকতা এড়াতে সব ধরনের যানবাহনে চালানো হচ্ছে তল্লাশি। মেহেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে সুষ্ঠুভাবে ভোট গ্রহণে নেওয়া হয়েছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া গুরুত্বপূর্ণ কেন্দ্রে 16 জন এবং সাধারণ কেন্দ্রে 15 জন আনসার পুলিশ সদস্য নিয়োজিত থাকবেন। কেন্দ্রের বাইরে থাকবেন স্ট্রাইকিং ফোর্সের সদস্যরা। কুষ্টিয়া জেলার সদর উপজেলা ও ভেড়ামারা উপজেলার 175টি ভোট কেন্দ্রের অধিকাংশই ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র হিসেবে চিহ্নিত করেছেন নির্বাচনী কর্মকর্তারা। এদিকে ভোলার লালমোহন উপজেলার 67টি ভোট কেন্দ্রের মধ্যে 30টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। 8 জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নৌবাহিনী, র্যাব ও বিজিবি সদস্যরা ভোটের আগের দিন থেকেই নির্বাচনী এলাকায় টহল দিচ্ছেন। নির্বাচনী এলাকায় বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধের পাশাপাশি আটক করা হয়েছে মোটরসাইকেল সহ অবৈধ যান।